ওখানে ঢুকে ভিডিও রেজলিউশনটাকে আগে চেঞ্জ করে দিবি, অটো থেকে চেঞ্জ করে কম করে দিবি, কারণ কয়েকটা ভিডিও রেজলিউশন অনেক বেশি আছে, 1080 তে আছে, অনেক ডেটা চলে যাবে, ওটাকে চেঞ্জ করে 480 করে দিবি, তারপরে ভিডিওটা দেখলে ডেটাটা কম যাবে। ঠিক আছে, নেক্সট লেখো, পরেরটা লেখো, মেমব্রেন ট্রান্সপোর্ট। নেক্সট টপিক, মেমব্রেন ট্রান্সপোর্ট। মেমব্রেন ট্রান্সপোর্টের মধ্যে আমরা যদি দেখি, তার মধ্যে কয়েকটা প্রসেস হলো, 1 নম্বর ডাইরেক্ট ডিফিউশন, নাম্বার 2 ডাইরেক্ট ডিফিউশনের পরে ফেসিলিটেটেড ডিফিউশন, এটা একটা হচ্ছে, একে আমরা বলি প্যাসিভ ট্রান্সপোর্ট। নাম্বার 3 ভোল্টেজ গেটেড আয়ন ট্রান্সপোর্ট। এই প্লিজ ঘুমাচ্ছিস? না স্যার। আচ্ছা, আরেকটু এসব এই ঝামেলা কাটুক, এই মান্থে আবার একটুখানি কোভিড কেসের ঝামেলা হবে, এই মাসটা আর পরের মাসটা, 2 মাস, তো তারপরে আমরা একটুখানি এই অফলাইন করার চেষ্টা করব, ঠিক আছে? এই মান্থের পর থেকে দেখা যাক কি সিচুয়েশন দাঁড়ায়। তোদের একটা ট্রিট পাওনা রইল, সবাই ভালো রেজাল্ট করেছিস। ভোল্টেজ গেটেড আয়ন ট্রান্সপোর্ট নাম্বার 3। আচ্ছা, নেক্সট অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। চলো, এই 4টে টাইপের মেমব্রেন ট্রান্সপোর্ট আমরা দেখব, ঠিক আছে? 4টে টাইপের মেমব্রেন ট্রান্সপোর্ট আমরা দেখব। ফার্স্টেরটা ডাইরেক্ট ডিফিউশন, লেখো, certain molecules such as oxygen and carbon dioxide do not require any voltage gated channel for moving in and out of the cell. Instead they directly diffuse through the cell membrane full stop দাও। দেখো, cell membrane contains special kind of pores or channel protein cell membrane contains special kind of pores or channel protein
that are responsible for direct diffusion and known as porins তাহলে একটু দেখে নিই জিনিসটা কি। যখন ডাইরেক্ট ডিফিউশন বলছি ডাইরেক্ট ডিফিউশনের ক্ষেত্রে কতগুলো আমরা কি করেছিলাম, এরকম সেল মেমব্রেনের স্ট্রাকচার বানিয়েছিলাম, তার মধ্যে কতগুলো এরকম চ্যানেল প্রোটিনস বানিয়েছিল, তাই না? কতগুলো চ্যানেল প্রোটিন বানিয়েছিলাম, তাই তো? এর উপর থেকে কিছু এরকম প্রোটিনস ছিল যেগুলোকে আমরা বলেছিলাম গ্লাইকোপ্রোটিন। এরকম একটা স্ট্রাকচার বানিয়েছিলাম এটাকে বলেছিলাম পিএলপি বাইলেয়ার। এগুলো পোলার হেডস ছিল, তাই না? এইবার এই যে পার্টিকুলার স্ট্রাকচারটা আঁকলাম, এর মধ্যে অনেক ধরনের চ্যানেল থাকে। এটাকে বলে, আমরা বলেছিলাম আলফা হেলিক্যাল প্রোটিন চ্যানেল। এর পাশাপাশি কতগুলো এরকম টাইপের দেখতে চ্যানেল থাকে। এই চ্যানেলস গুলোকে আমরা বলি পোরিনস, বুঝলে? যখন কোনো একটা সেল মেমব্রেনের, এটা ধর আউটসাইড, বাইরে থেকে O2 CO2 এইগুলো ঢুকছে, দে ক্যান ডিফিউজ ডাইরেক্টলি। O2 CO2 ডাইরেক্টলি সেল মেমব্রেনের থ্রু দিয়ে ঢুকে যাচ্ছে, কিন্তু এই যে পোরিনস গুলো আছে, পোরিনস গুলো অ্যাকচুয়ালি H2O মলিকিউলটাকে এন্টার করাচ্ছে। যখন কোনো একটা চ্যানেল প্রোটিন, এইটাকে আমরা প্রোটিন বলছি, আলফা হেলিক্যাল প্রোটিন বলা হয় একেও। যখন প্রোটিন বলছি, এই প্রোটিন চ্যানেলগুলো যখন H2O কে পাস অন করছে from one point to another, তখন এর নাম হয়ে যাচ্ছে অ্যাকোয়াপোরিনস। তখন এটার নাম হয়ে যাচ্ছে অ্যাকোয়াপোরিনস। আদারওয়াইজ কোনো গ্যাসিয়াস মলিকিউল, পার্টিকুলারলি কোনো একটা গ্যাসিয়াস মলিকিউলকে যখন ট্রান্সপোর্ট করছে, gaseous or liquid molecules other than H2O, তাদেরকে আমরা বলছি অনলি পোরিনস। মাথায় রাখবো, পোরিনের চ্যানেলটা দেখতে অনেকটা এরকম হয়, 3 ডাইমেনশনাল। এরকম টাইপের 3 ডাইমেনশনাল দেখতে হয়। এদিক দিয়ে কোনো একটা কম্পোনেন্ট ঢোকে, এদিক দিয়ে বেরিয়ে যায়। এটা 3টে প্রোটিন দিয়ে তৈরি হয়, 3 ডাইমার্স অফ প্রোটিন দিয়ে তৈরি হয়। লিখে নাও, শোনা যাচ্ছে কথা? 3 ডাইমার্স অফ প্রোটিন দিয়ে তৈরি হয়, লিখে নাও। Passive transport of cell membrane is another kind of transport in which lipid soluble substances
in which lipid soluble substances gets transported in and out of the cell লেখো during dialysis the process of ultrafiltration during dialysis the process of ultrafiltration takes place in which the process of separating small particles are carried out due to the concentration gradients of molecules and target pressure and target pressure হয়েছে এবার একটুখানি দেখে নি ধর আমি যখন বলছি প্যাসিভ ট্রান্সপোর্টের কথা প্যাসিভ ট্রান্সপোর্ট তিনটে ধরনের হতে পারে ঠিক আছে একটা কি ধর fat soluble substances তারা কিভাবে ট্রান্সপোর্ট হবে সাপোজ এটা আমার সেল মেমব্রেন এরা এখানে আমার যেমন চ্যানেল প্রোটিন আছে ওই ছবিটাই আমি ওই গোল গোল যেগুলো ছিল এরকম ভাবে আঁকলাম যাতে সুবিধা হয় ধর ভিটামিন A D E K these are fat soluble vitamins এরা কি করবে এইখানে এসে যে লিপিড লেয়ার আছে সেই লিপিড লেয়ারের মধ্যে বাইন্ড করবে ভিটামিনটা লিপিড লেয়ারের মধ্যে বাইন্ড করবে then it will get soluble it will become soluble লিপিড লেয়ারের মধ্যে ডিসলভ হয়ে যাবে আচ্ছা এদিকে তাকা যখন প্যাসিভ ট্রান্সপোর্টের কথা বলছি প্যাসিভ ট্রান্সপোর্টের ক্ষেত্রে কি হয় যেগুলো ফ্যাট সলিউবল সাবস্ট্যান্সেস যেমন ধর ভিটামিন A D E K এই চারটে জিনিস প্রথমে কি হয় আগে লিপিডের সঙ্গে বাইন্ড করে আগে লিপিড এটা ধর লিপিড আছে মানে ফ্যাট ফ্যাটের সঙ্গে ভিটামিন A ধর বাইন্ড করলো তাহলে কি হয়ে গেল তখন সলিউবল হয়ে গেল ভিটামিন A টা যখন এর সঙ্গে বাইন্ড করলো ভিটামিন A টা কি হয়ে গেল সলিউবল সেই সলিউবল ভিটামিনটা বাইরে থেকে এসে তার মানে এই লিপিড লেয়ার থেকে এই লিপিড লেয়ারের মধ্যে তখন আরামসে ট্রান্সপোর্ট হতে পারে দিয়ে সেলের ইনসাইডের মধ্যে চলে আসে আবার একটা ইনসলিউবল কমপ্লেক্স তৈরি করে ও বাইরের দিকে চলে আসে মানে ডাইরেক্টলি
যে কোনো ফ্যাট সলিউবল কম্পোনেন্ট ডাইরেক্টলি ট্রান্সপোর্ট হয়ে যায় ফ্রম আউটসাইড টু ইনসাইড সেল, ইনসাইড অফ দ্য সেল। এখানে দুটো ফ্যাক্টর, এক নম্বর হলো কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, যেই পাশে কনসেন্ট্রেশন বেশি থাকবে সেদিক থেকে সলিবিলিটি রেট বাড়বে, ঠিক আছে। আর দু নম্বর কি হলো, কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট একটা, দু নম্বর জায়গায় আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে টার্চার প্রেশার, around cell membrane, সেল মেমব্রেনের দু সাইডে টার্চার প্রেশার যা থাকবে, এদিকে যদি বেশি থাকে তাহলে এদিক থেকে এদিকে যাবে, যদি এদিকে বেশি থাকে এদিক থেকে এই পাশে আসবে। ফটাফট লিখে নাও। এটা একটা হলো, লেখো ফটাফট। তাহলে আবার বলছি, প্যাসিভ চ্যানেল ডিফিউশন যেটা থাকবে, প্যাসিভ চ্যানেল ডিফিউশনটা আমার আরেকটা কম্পোনেন্ট যেখানে কনসেন্ট্রেশন হাই কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট থেকে লোয়ার কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের দিকে মুভ করবে কম্পোনেন্টস গুলো। কোন ধরনের কম্পোনেন্টস এগুলো? কোলয়েডস, ক্রিস্টালাইন সলিডস অর এক্সক্রিটরি ম্যাটেরিয়াল। যেখানে কনসেন্ট্রেশন বেশি থাকবে সেখান থেকে লোয়ার কনসেন্ট্রেশনের দিকে এসে ডাইরেক্টলি ট্রান্সফার হয়ে যাবে। এইটা কাজ করে কিডনি, নেফ্রন, এই প্রসেসে কাজ করে। দিয়ে কিডনি নেফ্রনস গুলো এই প্রসেসে কাজ করে এক্সক্রিটরি ম্যাটেরিয়ালকে রিলিজ করে আউট অফ দ্য সেল, ঠিক আছে। ডায়ালিসিসেও সেম প্রসেস ফলো করা হয়। কম্পোনেন্টে একটা আমরা পড়বো, সেটা হচ্ছে ফ্যাসিলিটেটেড ডিফিউশন। সেখানে ফ্যাসিলিটেটেড ডিফিউশনের ক্ষেত্রে কিছু কিছু স্পেশাল প্রোটিন থাকে। যখন ফ্যাসিলিটেটেড ডিফিউশন বলি, that is totally dependent on modified membrane proteins. Okay, fine. Modified membrane protein কি হয়? Suppose এটা আমার সেল মেমব্রেন, এর মধ্যে যে প্রোটিন গুলো থাকে they can modify themselves, change হতে পারে according to the need। হলো ধর আরবিসি সেলটাকে সার্ভাইভ করার জন্য এর মধ্যে কি দরকার হয়? গ্লুকোজের দরকার হয়। তো আরবিসি কে সার্ভাইভ করার জন্য ওখানে কি গ্লুকোজের দরকার হয়। এইবার এটা আউট অফ দ্য সেল, এটা ইনসাইড সেল। কি করে? এখানে একটা তোমার গ্লুকোজ মলিকিউল আছে, গ্লুকোজ মলিকিউলকে আমরা এরকম ভাবে ড্র করি, এটা গ্লুকোজ, জি দিয়ে দিলাম। এ কি করবে? প্রথমে এখানে এসে বাইন্ড করবে, বাইন্ড করলে প্রোটিনটা নিজের স্ট্রাকচার চেঞ্জ করে দেয়, স্ট্রাকচারাল চেঞ্জ হয়। দিয়ে ও কি করে? এরকম গোল মাথা থেকে এরকম হেক্সাগোনাল শেপ তৈরি করে দেয়। দেন প্রোটিনটা ওই গ্লুকোজ মলিকিউলটাকে আস্তে আস্তে এনে স্ট্রাকচারাল চেঞ্জ করে সেলের বাইরে পাঠিয়ে দেয়। এই বাইরে বলছি, সেলের ভেতরে ঢুকিয়ে দেয়। ও কি করে? প্রথমে যায়, প্রথমে গিয়ে প্রোটিনটার মাথাটা কি এরকম ছিল, কিন্তু যখনই এই গ্লুকোজটা প্রোটিনের সঙ্গে বাইন্ড করবে, এটা প্রোটিন, এটা গ্লুকোজ, যখনই এখানে বাইন্ড করলো তখনই কমপ্লেক্সটা এরকম দেখতে হয়ে গেল।
রাইট? আবার এখান থেকে যখন কমপ্লেক্সটা বেরিয়ে আসবে, নেক্সট ডায়াগ্রামে আমরা কি দেখব? কমপ্লেক্সটার ভেতরে ঠিক উল্টো একটা স্ট্রাকচার তৈরি হবে, সরি এদিক দিয়ে বলি, and then resultant এইটুকু পোরশন যেটুকু আছে এটা হলো ইনসাইড দ্য সেল, এটা হলো আউটসাইড। তলারটা আঁকার দরকার নেই, এটা আমি বোঝানোর জন্য আঁকলাম, ঠিক আছে? তাহলে কি হলো, যেই বাইন্ড করলো স্ট্রাকচারটাকে চেঞ্জ করে দিল। ওকে, এবার ধর গ্লুকোজের বদলে অন্য কোনো একটা মলিকিউল ওখানে ঢুকলো, ধর আমি বললাম ফ্রুক্টোজ ঢুকলো বা সুক্রোজ ঢুকলো, ওগুলো তো সব ডাইস্যাকারাইড। এরকম ভাবে দুটো কম্পোনেন্ট আছে, তখন গ্লুকোজ মলিকিউলটা কি হবে, দুটো স্লট বানাবে মডিফাই হয়ে। যদি গ্লুকোজ মলিকিউলটা বাইন্ড করে তখন ও কিন্তু দুটো স্লট বানাবে। তার মানে কি, এই যে গোলমতো প্রোটিনটা, এই গোলমতো প্রোটিনটা অ্যাকর্ডিং টু দ্য নিড মডিফাই হতে পারে। একে বলো ফটাফট, এখানে লিখে দাও স্ট্রাকচারাল মডিফিকেশন। আঁকা হয়ে গেল বলিস, বুঝতে পেরেছিস এটা কিভাবে হচ্ছে? ওই শাইনি, বুঝতে পেরেছিস? হুম। আঁকা হয়ে গেলে বলো বাবা। Facilitated diffusion occurs through special membrane proteins, ওই যে স্ট্রাকচারাল মডিফিকেশন বলেছি ওইটা, স্পেশাল মেমব্রেন প্রোটিনস কল্ড পারমিয়েজ। তার মানে কি, এই এটাকে আমরা বলি পারমিয়েজ, এই প্রোটিনটা বেসিক্যালি অ্যান এনজাইম। Special membrane proteins called permease देखो, during this transportation the energy is not required. During this transportation the energy is not required as it is totally dependent on the concentration gradient as it is totally dependent
on the concentration gradient of the cell देखो the result of the transport is stereospecific. The result of the transport is stereospecific as the permease enzyme requires special modification for different molecules. হয়েছে? লেখো এক্সাম্পল লেখো glucose transport within RBC. Example, glucose transport within RBC. হয়েছে? ডান? নেক্সট হচ্ছে ভোল্টেজ গেটেড ট্রান্সপোর্ট। কিরকম হয়? এখানে একটা এরকম ক্যারিয়ার প্রোটিন থাকে, এই ক্যারিয়ার প্রোটিনটা বাই নেচার নিউট্রাল হয়। ক্যারিয়ার প্রোটিনটা বাই নেচার নিউট্রাল হয়। এইবার ধর কোনো পটাশিয়াম চার্জ এলো, এখানে প্রচুর পরিমাণে সেলের বাইরে পটাশিয়াম আছে। কি করে প্রথমে একটা নিউট্রাল কম্পোনেন্ট মানে কি, তার মধ্যে পজিটিভ নেগেটিভ দুটো চার্জই প্রেজেন্ট থাকবে। যখন এখানে এসে পজিটিভ চার্জ গুলো তৈরি হয়, এখানে এসে বাইন্ড করে, তখন এই টার্মিনাল গুলো নেগেটিভ হয়ে যায় আর এই টার্মিনাল গুলো পজিটিভ হয়ে যায়। পটাশিয়াম গুলো এসে প্রথমে এখানে বাইন্ড করে যাওয়ার পর এই টার্মিনাল গুলো পজিটিভ হয়ে যায়, এই টার্মিনাল গুলো নেগেটিভ হয়ে যায়। এবার লাইন দিয়ে যে নেগেটিভ গুলো থাকে সেগুলো কি করে, এই পজিটিভ কে অ্যাট্রাক্ট করে। তাহলে পটাশিয়ামটা কি হবে, আস্তে আস্তে এদিকে মুভ করবে। এই নেগেটিভটা আবার এখান থেকে পটাশিয়াম মলিকিউলকে মুভ করবে, এটা আবার এরকম করে মুভ করাতে থাকবে। কারণ কি, নেগেটিভটা কি করবে, পজিটিভটাকে অ্যাট্রাক্ট করবে। তো ফলে বাইরের পটাশিয়ামের যে কনসেন্ট্রেশন ছিল সেটা আস্তে আস্তে কমতে থাকবে, ভেতরের পটাশিয়াম কনসেন্ট্রেশন আস্তে আস্তে বাড়তে থাকবে। তাহলে কি প্রসেস হলো এখানে, প্রথমে ফার্স্ট স্টেপে এসে কি হলো, চার্জ গুলো এখানে পজিটিভ চার্জ গুলো এখানে বাইন্ড করলো। যেই পজিটিভ বাইন্ড করলো, সঙ্গে সঙ্গে ডিউ টু ইলেকট্রিক্যাল ইন্ডাকশন, এখানে ইলেকট্রিক্যাল ইন্ডাকশন হয়, একটু ফিজিক্সে ঢুকে গেলাম। হ্যাঁ, সে কি করলো, পজিটিভ চার্জ একটা টার্মিনালকে পজিটিভ বানিয়ে দিল, বাদ বাকি টার্মিনালকে নেগেটিভ বানিয়ে দিল। এবার পজিটিভ গুলোকে নেগেটিভ অ্যাট্রাক্ট করবে, নিচের দিকে টানতে থাকবে। আস্তে আস্তে পজিটিভ গুলো এখান থেকে উপর থেকে নিচের দিকে এসে
ভেতরে মুভ করে যাবে। একে এই ধরনের আয়ন্স প্রোটিনসকে আমরা বলি ভোল্টেজ গেটেড আয়ন প্রোটিনস। এটাও এক ধরনের পারমিয়াস এনজাইম। ঠিক আছে, প্রসেস বোঝা গেছে? প্রথমে এলো বাইন্ড করলো পজিটিভ চার্জ, তাও যেহেতু একটা টার্মিনাল পজিটিভ হয়ে গেছে আর একটা নেগেটিভ হয়ে গেল, নেগেটিভ পজিটিভটাকে অ্যাট্রাক্ট করলো, তাই ভেতর দিকে মলিকিউলটা ঢুকে গেল। ক্লিয়ার? ক্রিস, বুঝতে পেরেছিস কি বললাম? সেটাকে আমরা বলি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। তার একটা এক্সাম্পল করব, দ্যাট ইজ সোডিয়াম পটাশিয়াম পাম্প। কোথায় দেখা যায়? এক্সাম্পল হচ্ছে অ্যালং দ্য ব্রাশ বর্ডার সেল। কিরকম হয়? সাপোজ এটা মেমব্রেন প্রোটিন, এখানে এই মেমব্রেন প্রোটিনে 3টে সোডিয়াম বাইন্ড করার জায়গা থাকে, আর প্রোটিনের আরেকটা অংশে এরকম 2টো পটাশিয়াম বাইন্ড করার জায়গা থাকে, আর একটা এটিপি বাইন্ড করার জায়গা থাকে। কি বাইন্ড করার জায়গা থাকে? এটিপি, অ্যাডেনোসিন ট্রাইফসফেট। এই ম্যাটেরিয়ালটা ট্রান্সপোর্ট করার সময় এটিপি খুব দরকারি। ঠিক আছে, এইবার ধর আমার এখানে পটাশিয়াম আয়ন রয়েছে প্রচুর পরিমাণে, বাইরের দিকে সোডিয়াম আয়ন আছে। কি হয়? সোডিয়াম পাম্পটা কি করে? এই জায়গাগুলো এসে বাইন্ড করে, 3টে সোডিয়াম বাইন্ড করে। আর ঠিক সেই সঙ্গে একই টাইমে পটাশিয়াম গুলো এদিকে বাইন্ড করে। তাহলে সোডিয়াম পটাশিয়াম রেশিও কত হলো রে? 3:2। 3টে সোডিয়াম আয়ন ঢুকলে 2টো পটাশিয়াম আয়ন বাইরের দিকে বেরিয়ে যায়। এইবার ধর এখানে একটা এটিপি আছে, এই এটিপিটা গিয়ে এই জায়গাটাতে বাইন্ড করবে। তাহলে ফার্স্ট স্টেপ কি হলো? এটা স্টেপ 1, সোডিয়াম গুলো এসে মেমব্রেন প্রোটিনের সঙ্গে বাইন্ড করলো, দেন সোডিয়াম কামস আউট অফ দ্য সেল, এই ভেতরের দিকের অংশে চলে এলো, কামস ইনসাইড দ্য সেল, এন্ড পটাশিয়াম গুলো ভেতর থেকে বাইরের দিকে চলে গেল। তাহলে একটা দিয়ে এটিপিটা যখন এখানে এসে বাইন্ড করলো, তাহলে একটা সময় কি হবে? ভেতরে পজিটিভ চার্জেস বেশি, বাইরে পজিটিভ চার্জ কম হয়ে যাবে না? কারণ 2টো করে বাইরে বেরোচ্ছে, 3টে করে ভেতরে ঢুকছে, তাহলে ভেতরে 3 Na আর বাইরের দিকে 2K প্লাস হয়ে যাবে না? কি তাই তো? হ্যাঁ কি না? এইবার এর পাশাপাশি আরেকটা কম্পোনেন্ট, আমি বললাম কোন একটা চার্জ ইউরিক অ্যাসিড বা এই জাতীয় কিছু একটা ঢুকে রয়েছে। তাহলে এদিকে তো একটা পজিটিভ চার্জ বেশি আছে। আমার একটা সেলের মধ্যে ধরলাম ইউরিক অ্যাসিড রয়েছে, কিংবা ধর যেগুলো প্ল্যান্ট সেল হয় তার ক্ষেত্রে গ্লুকোজ সেলের ভেতরে থেকে যায়। এরা কি করে? এই যে এক্সট্রা চার্জটা আছে, সেটা আবার ও কি করে? গ্লুকোজের সাথে বাইন্ড করে, দেন সেই এক্সট্রা চার্জটা গ্লুকোজ মলিকিউলটাকে বাইরের দিকে বের করে দেয়, along with a positive charge। ভালো করে বোঝার চেষ্টা করো। প্রথমে সোডিয়াম 3টে ঢুকলো,
বাইরে বেরোলো দুটো পটাশিয়াম, তাহলে ভেতরের দিকে তিনটে চার্জ হয়ে গেল, একটা পজিটিভ চার্জ এক্সট্রা হলো, এই একটা এক্সট্রা পজিটিভ চার্জটা গ্লুকোজের সাথে বাইন্ড করলো, দিয়ে গ্লুকোজকে ঠেলে বাইরে বের করে দিল। অ্যাকচুয়ালি এইটুকু অংশটা হচ্ছে আমার সোডিয়াম পটাশিয়াম পাম্প। কিন্তু সোডিয়াম পটাশিয়াম পাম্পটা কাজে লাগে টু জেনারেট কনসেন্ট্রেশন ডিফারেন্স। যখন এটিপিটা এখানে বাইন্ড করবে সেই মুহূর্তেই একমাত্র ট্রান্সপোর্ট গুলো হবে, আদারওয়াইজ হবে না। ঠিক আছে, এটার মেইন ছবিটা এখানে। তারপরে স্টেপ 2টা বলছি আমি, মেইন ছবিটা এখানে। এটাকে যদি স্টেপ ওয়াইজ দেখি তাহলে আরো একটুখানি ইজিয়েস্ট ওয়েতে বোঝা যায়। কি হয়, আমি আরো সহজ পদ্ধতিতে বলছি। ফার্স্ট তিনটে স্টেপে এঁকে নেবো। হ্যাঁ, কি হলো, এখান থেকে সোডিয়াম গুলো এলো, উপরটা দেখা যাচ্ছে, এই হোক, ওখান থেকে প্রথমটায় কি হলো, এখানে সোডিয়াম গুলো এলো, এখান থেকে পটাশিয়াম গুলো গিয়ে বাইন্ড করলো, তারপর এখানে এসে কে বাইন্ড করলো, এটিপি। তাহলে আমার এখানে কি হলো, একটা ট্রান্সপোর্ট কমপ্লেক্স অলরেডি তৈরি হয়ে গেল, রাইট? একটা ট্রান্সপোর্ট কমপ্লেক্স অলরেডি তৈরি হয়ে গেল। তিনটে করে সোডিয়াম বাইরের দিকে আসার জন্য রেডি হয়ে গেল, দুটো করে সোডিয়াম এই পটাশিয়াম এদিক দিয়ে বেরোনোর জন্য রেডি হয়ে গেল। স্টেপ 2তে কি হলো, যখন বাইন্ড করলো, বাইন্ড করার সময় এগুলো সোডিয়াম রয়েছে, এখানে পটাশিয়াম রয়েছে। যেই মোমেন্টে পটাশিয়াম এটিপিটা এখানে এসে বাইন্ড করলো, এটিপি যখন এখানে এসে বাইন্ড করলো ঠিক তখনই সেই মোমেন্টেই সোডিয়াম গুলো খুলে বাইরে আসবে, পটাশিয়াম গুলো ভেতরে যাবে। যেই ফাংশনটা হয়ে গেল 3 নম্বর স্টেপে, সোডিয়াম গুলো সব খুলে বাইরে বেরিয়ে যাবে, সোডিয়াম গুলো সব খুলে বাইরে বেরিয়ে আসবে, আর পটাশিয়াম গুলো যে পটাশিয়াম গুলো আছে সেই পটাশিয়াম গুলো সব কটা ভেতর, এই সরি সোডিয়াম গুলো ভেতরে ঢুকে যাবে, পটাশিয়াম গুলো সব বাইরে বেরিয়ে যাবে, আর এটিপিটা খুলে বাইরে চলে আসবে স্টেপ 3তে। আবার সেম প্রসেসটা রিপিট হতে থাকবে যতক্ষণ না পর্যন্ত সবকটা গ্লুকোজ মলিকিউলকে ট্রান্সফার করে দেওয়া যাচ্ছে। বুঝতে পেরেছো কি বলছি? ততক্ষণ পর্যন্ত এই প্রসেসটা চলবে যতক্ষণ না পর্যন্ত গ্লুকোজ মলিকিউলটা ট্রান্সফার হবে। তিনটে স্টেপ বোঝা গেছে কি কি? এখানে সোডিয়ামের জায়গায় সোডিয়াম বাইন্ড করলো, পটাশিয়ামের জায়গায় পটাশিয়াম বাইন্ড করলো, এটিপিটা এলো, এখানে বাইন্ড করলো, বেরিয়ে চলে এলো, বেরিয়ে কি হলো, পটাশিয়াম গুলো ভেতরে ঢুকে গেল, এই সোডিয়াম গুলো ভেতরে ঢুকে গেল, পটাশিয়াম গুলো বাইরে বেরিয়ে গেল। নেক্সট স্টেপে আবার ঠিক সেম প্রসেসই উল্টো দিকে রিপিট হয়, তখন আবার ভেতর থেকে সোডিয়াম বেরোবে, বাইরে থেকে পটাশিয়াম বেরোবে, যদি চার্জ বা আয়ন্স গুলো কাজে না লাগে। মাথায় ঢুকেছে? শাইনি, সাহিল, ক্রিশ, ঢুকেছে মাথায়? এইবার একটা নতুন মানে সাইটোপ্লাজমের একটা ক্যারেক্টারিস্টিক্স বলি। সাইটোপ্লাজম কিন্তু এমনি তৈরি হয় না, ঠিক আছে? কম্পোনেন্ট হিসাবে কি কি থাকে? প্রোটিন, লিপিড, কার্বোহাইড্রেট, তিনটেই থাকে। তার সঙ্গে কি থাকে? এনজাইমস থাকে। এই
এইবার একটা সেলে প্রত্যেকটা জায়গায় এইসব জিনিসগুলো কিংবা ভিটামিনস এগুলো তো দরকার। ধর এটা আমার সেল, এখানে নিউক্লিয়াস আছে, পজিটিভ চার্জ নিউক্লিয়াস আছে, আমার এই প্রোটিন মলিকিউলটা এখানে পড়ে রয়েছে, কিন্তু আমার এইখানে যে সেল অর্গানেলি গুলো আছে তার প্রোটিন মলিকিউলটা দরকার, কিংবা আমার এনজাইমস পড়ে রয়েছে সেই এনজাইমটা এখানে দরকার। তাহলে কি করে যাবে? যাবে, মুভ করবে, কারণ সাইটোপ্লাজম এরকম ভাবে ঘুরতে থাকে, এরকম ভাবে সাইটোপ্লাজম একটা পার্টিকুলার দিকে ঘুরতে থাকে। এই যে রোটেশন অফ সাইটোপ্লাজম, রোটেশন তো না, রিভলিউশন, রিভলিউশন অফ সাইটোপ্লাজম, কেন? নইলে তো এই এনজাইমটা কখনো, যখন এইখানে ধর একটা মাইটোকন্ড্রিয়া আছে, এর এই এনজাইমটা দরকার আছে, তাহলে এই এনজাইমটাকে তো কখনোই ধরতে পারবে না, এই এনজাইমটাকে কখনোই নিতে পারবে না, এটাকে এখানে পৌঁছাতে হবে, তার জন্য সাইটোপ্লাজমটা বাই বাই করে ঘুরতে থাকে। তাই রিভলিউশন অফ সাইটোপ্লাজমকে আমরা বলি সাইক্লোসিস। ধর একটা গ্লুকোজ মলিকিউল জি ঢুকলো, এই অর্গানেলির দরকার আছে, তাহলে ও কি করবে? এখান থেকে এখানে ম্যাটেরিয়ালটাকে নিয়ে যাবে। বুঝতে পেরেছিস? এই যে ঘোরার যে প্রসেসটা, একে আমরা বলি সাইক্লোসিস। লিখে নাও, দ্য রিভলিউশন অফ সাইটোসল is known as cyclosis. The revolution of cytosol is known as cyclosis. এইবার এই কম্পোনেন্ট গুলো মুভ কেন করবে, এটা কেন ঘুরতে থাকবে? তার কারণ এর মধ্যে প্রত্যেকটা সেলের সাইডে এরকম ভাবে মাইক্রোটিউবিউলার অ্যারেঞ্জমেন্ট থাকে। এই মাইক্রোটিউবিউলস গুলো যেই ডাইরেকশনে মুভ করে, মানে এরা এরকম করে মুভ করতে থাকে, এরকম করে মুভ করতে থাকে, বলে মেটাক্রোনাস মুভমেন্ট, যেমন সিলিয়া মুভ করে সেরকম। তাহলে এই কম্পোনেন্টটাকে আমি যদি এরকম ভাবে নিই, তাহলে এটা এরকম করলে কি হবে? এই জিনিসটা এখানে থেকে এরকম চলে আসবে, সেরকমই কম্পোনেন্ট গুলো ঘুরতে থাকে। তাহলে রিজন কি সাইক্লোসিসের? দুটো রিজন হয়। এক নম্বর রিজন হচ্ছে সল জেল কনসেপ্ট, মানে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট বের করে সল আর জেলের মধ্যে কনভার্সন হয়, তার জন্য মুভ করে, সেটা মানে অ্যাকসেপ্টেড নয়। নাম্বার 2 হলো মাইক্রোটিউবুলার মুভমেন্ট বা মাইক্রোফিলামেন্টস মুভমেন্ট। মাইক্রোফিলামেন্ট গুলো যখন মুভ করতে থাকে তখন এটা বাই 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 করে এরকম ভাবে করে। তাহলে বেসিক রিজন আমরা কি বলবো? মাইক্রোফিলামেন্ট মুভমেন্ট। লিখে ফেলো, মাইটোকন্ড্রিয়া। ঠিক আছে? তাহলে মাইটোকন্ড্রিয়া কি? পাওয়ার হাউস অফ দ্য সেল। কেন বলা হয়? এটিপি প্রডিউস করে, রাইট? মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউস অফ দ্য সেল বলবো, এটিপি প্রডিউস করবে। আবার এটিপি কে আমরা বলি এনার্জি কারেন্সি, কারণ এটাকে ভাঙিয়েই সেল এনার্জি পায়। তুই যেমন টাকা দিস দোকানে, দেন ইউ গেট সামথিং, তাহলে এরা কি করে? এটিপিটা ব্রেকডাউন করে, ব্রেকডাউন করে সেখান থেকে এনার্জি পায়, তাকে আমরা এই জন্য আমরা কি বলি? এনার্জি কারেন্সি। ক্লিয়ার এতদূর? এইবার মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে একটু স্ট্রাকচারের ব্যাপারটা জানার দরকার, ছোটবেলা থেকে অনেক পড়ে এসেছি।
যেহেতু মাইটোকন্ড্রিয়ার মধ্যে আলাদা কোনো মাঝখানে মেমব্রেন থাকে না, এটা দুদিক থেকে একটু চাপা হয়, বাইকনকেভ শেপ হয়ে যায়। ঠিক আছে, মাইটোকন্ড্রিয়াল শেপ ইজ বাইকনকেভ লাইক আরবিসি। আমি যেইভাবে আঁকছি ওইভাবেই একটানে আঁক, তাহলে সুবিধা হবে, নাহলে ঘেঁটে যাবে। হয়ে গেল, মাইটোকন্ড্রিয়া আঁকা শেষ। এইবার এই কম্পোনেন্টের উপরে গিটারের বোল্টসের মতো কতগুলো এরকম অংশ থাকে, আর কতগুলো ডাইরেক্ট এরকম আটকানো থাকে। গিটারের বোল্টের মাঝখানেও থাকে। একদম বাইরের যে অংশটা, এটাকে আমরা বলি আউটার মেমব্রেন। ভেতরের অংশটাকে বলা হয় ইনার মেমব্রেন। এই ইনার মেমব্রেনটা ফোল্ড হয়ে গিয়ে ফিঙ্গার লাইক প্রজেকশন তৈরি করে, যেটা বলা হয় ক্রিস্টি। মাইটোকন্ড্রিয়ার ভেতরে এই ক্রিস্টির মাঝে মাঝে যেটা থাকে একটা ফ্লুইডিক স্ট্রাকচার থাকে, একটা ফ্লুইড থাকে, একে বলে মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্স। একে বলে মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্স। এই যে গিটারের বোল্টের মতো দেখতে থাকে, এগুলোকে বলে F1 পার্টিকেল। বেসিক্যালি these are certain enzymes, এই এনজাইম গুলোর নাম হচ্ছে এটিপি সিনথেটেজ। এরাই এটিপি সিনথেসিসটা করে, এরাই এটিপি সিনথেসিস করে, রাইট? এন্ড কতগুলো গিটারের বোল্টের পরেও কতগুলো গোল গোল লাড্ডুর মতো অংশ থাকে, এদেরকে আমরা বলি F0 পার্টিকেলস। এরা হলো অক্সিজোম মলিকিউলস, এনজাইম হিসাবে কাজ করে। তাহলে এটা হলো আমার টোটাল মাইটোকন্ড্রিয়াল স্ট্রাকচার। ক্লিয়ার? apart from nucleus, mitochondria and chloroplast এদের নিজেদের ডিএনএ মলিকিউলস আছে, এদের কিন্তু নিজেদের ডিএনএ মলিকিউলস আছে। এইগুলোকে আমরা বলি এক্সট্রা নিউক্লিয়ার ডিএনএ অথবা মাইটোকন্ড্রিয়াল ডিএনএ। মাইটোকন্ড্রিয়াল ডিএনএ আর এদের আরেকটা নাম হচ্ছে এক্সট্রা নিউক্লিয়ার ডিএনএ। ঠিক আছে, এটা শুধুমাত্র দেখতে পাওয়া যায় একমাত্র নিউক্লিয়াস ক্লোরোপ্লাস্ট বা প্লাস্টিডস আর মাইটোকন্ড্রিয়ার মধ্যে। এইবার অ্যাকচুয়ালি মাইটোকন্ড্রিয়ার এই F1 পার্টিকেলের এটিপি সিনথেটেজ এনজাইমটা, এটাই বেসিক্যালি এটিপি প্রোডাকশন করে। কিভাবে করে সেটা দেখব। এই F1 পার্টিকেলের স্ট্রাকচার গুলো এরকম হয়। ধর এইটা এখান থেকে এলো, এটা ক্রিস্টি, এরকম ভাবে উঠে গেল, উঠে গিয়ে এরকম স্ট্রাকচার তৈরি করলো। এইখানে থাকে কিছু পোরিনস, চ্যানেল প্রোটিন, এগুলো থাকে পোরিন। এখানে থাকে এটা পিএলপি বাইলেয়ার, যেমন সেল মেমব্রেনে ছিল, মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনও সেম তৈরি হয়, রাইট? পোরিনস এর পরে এর উপর থেকে যে ইনার লাইনিং থাকে, এই ইনার লাইনিং এর মধ্যে এরকম ভাবে F1 পার্টিকেল গুলো আটকানো থাকে। F1 পার্টিকেল গুলো এরকম ভাবে আটকানো থাকে। যদি একে ভালো করে ইন ডিটেইল দেখা হয়, এর একটা মাথা থাকে, এরকম একটা বেস থাকে। মাথাটাকে বলে হেড, এটাকে বলে স্টক। আমি F1 পার্টিকেল আঁকছি, হ্যাঁ, আর এই অংশটাকে বলে বেস। এইটাকে
যদি দেখা হয় থ্রি ডাইমেনশনালি এই হেডটা খালি ঘুরতে থাকে, কি করে, কি হয়, এখানে F1 পার্টিকেলটা দেখলে না এরকম পাম্পের মতো থাকে, আর নিচের দিকে ওরকম পাম্পের মতো থাকে। এমন করে ঘুরতে থাকে মেমব্রেনের মধ্যে। রোটেশন এরকম হয়। এইবার এই মেমব্রেনের এটা এই টোটাল কন্টেন্টটা যখন ঘুরতে থাকে, ধর এখানে সলিউশনের মধ্যে এডিপি আছে, অ্যাডেনোসিন ডাইফসফেট। এই অ্যাডেনোসিন ডাইফসফেটটা একটা ইনঅর্গানিক ফসফেটের সঙ্গে জুড়ে যায় তো। এটিপি সিনথেটেজ বা F1 পার্টিকেল কি করে, এই ইনার মেমব্রেন থেকে কিছু ইলেকট্রনস নেয়, ইলেকট্রনগুলোকে এর ভেতর দিয়ে পাস অন করে। যখন এটা ঘোরে, ইট ওয়ার্কস অ্যাজ আ সাকশন পাম্প, ও ইলেকট্রনগুলোকে টেনে নিচের দিকে করে নেয়। যখন এটা নিচের দিকে করে নেয়, তখন এটিপি আর এডিপি একসঙ্গে কম্বাইন করে যায়, করে তৈরি করে এটিপি। বোঝা গেল কিভাবে এটিপি কাজ করে? এই মোটরটা বাই করে ঘুরতে থাকে, ফলে সাকশন তৈরি হয়। তখন এই ইলেকট্রনস গুলো এদিক দিয়ে গিয়ে নল দিয়ে গিয়ে ওপরে এডিপি আর পিআই এর সঙ্গে জুড়ে গিয়ে এটিপি তৈরি করে দেয়। এতদূর ক্লিয়ার? কিভাবে এটিপি তৈরি হয় সবার কাছে ক্লিয়ার? ক্রিস, কোনো ডাউট? এই এটিপিটা যখন কোনো একটা অর্গানেলি তার মেটাবলিক অ্যাক্টিভিটির জন্য ইউজ করবে, মেটাবলিজমের জন্য ইউজ করবে, তখন এডিপিটা ব্রেকডাউন হয়ে গেলে কি হবে, এডিপি প্লাস ইনঅর্গানিক ফসফেট তৈরি করবে। তার সঙ্গে যে ইলেকট্রনের কাইনেটিক এনার্জিটা ছিল, সরি কেমিস্ট্রি টার্ম চলে আসছে, ইলেকট্রনের এনার্জিটা ছিল, সেই এনার্জিটা ব্রেকডাউন করে রিলিজ হবে, যেটাই সেল অ্যাক্টিভিটির এনার্জি হিসাবে কাজ করে। বুঝতে পেরেছিস কি বললাম? যে ইলেকট্রনটা অ্যাকসেপ্ট করে ও তৈরি করেছিল, তার কাইনেটিক এনার্জিটা কনভার্ট হয়ে গিয়ে এটিপি আর পিআইটাকে জুড়ে দেয়। সেটা তাহলে এটিপি যখন ব্রেকডাউন করে, সেখান থেকে যে এনার্জিটা রিলিজ হয়, সেই এনার্জিটা হচ্ছে অ্যাকচুয়ালি ইলেকট্রনের এনার্জি। ক্লিয়ার? ক্লিয়ার? চল এবার নেক্সট যেটা আছে সেটা হচ্ছে, যদি আমাকে বলে হাউ টু ডিরাইভ দ্য সেকেন্ড ল, এই হাউ টু ডিরাইভ দ্য ফার্স্ট ল ফ্রম দ্য সেকেন্ড ল, যদি আমাকে বলে দেয় হাউ টু ডিরাইভ ফার্স্ট ল of motion from second law, কি করে করব? দেখ, ফার্স্ট লতে কি বলেছিল যে if we exert a force from outside, if we don't exert a force from outside, object at rest will be in rest and object in motion will follow particular path straight in the straight line form with uniform velocity, তাই তো? ফার্স্ট লতে তাই বলে দিয়েছিল। কি করে বুঝবো? সাপোজ সেকেন্ড লতে আমরা কি বলেছিলাম, F is equal to m into v minus u by t, তাই না? সেকেন্ড লতে আমরা বলেছিলাম F is equal to mv minus mu by t, therefore m কমন নিলে v minus u by t যদি হয়,
কোনো একটা অবজেক্টের মধ্যে if we don't exert a force, কোনো একটা অবজেক্ট যার মাস m তার মধ্যে যদি আমরা কোনো রকম ফোর্স অ্যাপ্লাই না করি তাহলে অবজেক্ট উইল রিমেইন ইন রেস্ট, তাই তো? তার মানে তার রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম থাকবে না, তার ক্ষেত্রে কোনো রকম অ্যাক্সেলারেশন হবে না। if no outside force is applied, there will be no change in position or inertia বা পজিশনে কোনো চেঞ্জ হবে না। তার মানে কি আমরা বলতে পারি কোনো চেঞ্জ, রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম যদি চেঞ্জ না হয় তাহলে আমরা বলতে পারি আউটসাইড ফোর্স না হলে অ্যাক্সেলারেশন উইল বিকাম জিরো, রাইট? তার মানে কি আমরা বলেছিলাম F is equal to V minus U by T, তাহলে F is equal to M into A, যদি এটা জিরো হয় তার মানে অ্যাপ্লাইড ফোর্সও জিরো। তার মানে কি এটা সেকেন্ড ল থেকে ফার্স্ট লতে আসা গেল। if no outside force is applied, there will be no change in the inertia, the object that is in rest will remain in rest, the object that is in motion will follow the straight line path with uniform motion, right? তাহলে এটা প্রুফ হলো যেহেতু বাইরে থেকে কোনো রকম ফোর্স অ্যাপ্লাই হচ্ছে না তার মানে অ্যাক্সেলারেশন জিরো হয়ে গেল, জিরো হয়ে গেলে এটা টোটালটা জিরো হয়ে যাবে। লিখে নাও ফটাফট।